নমস্কার বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরিতে আজকে একজন মুখ্যমন্ত্রীর কথা বলবো। আপনারা জানেন সবাই, আমাদের দেশে দেশ চালানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারে যেমন প্রধানমন্ত্রীর সর্বাধিক গুরুত্ব, ঠিক তেমনি রাজ্য সরকারের মধ্যে প্রত্যেকটি রাজ্যেই রাজ্য সরকারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদাধিকারী হলেন মুখ্যমন্ত্রী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আপনারা সবাই জানেন, সবাই চেনেন। নীতিশ কুমারকে বলা হয় এখন কেন্দ্রের এনডিএ সরকারের প্রাণভ্রমরা। নীতিশ কুমার যদি সমর্থন প্রত্যাহার করে নেন তাহলে সরকারটা সংকটে পড়ে যেতে পারে, এইরকম একটা সেন্সিটিভ অবস্থাতে রয়েছে সেই নীতিশ কুমার, যিনি এখনও বিহারের মতন অতি গুরুত্বপূর্ণ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এবং রাজ্যটি আর কিছুদিন পরে বিধানসভা নির্বাচনে যাবে। সেই নির্বাচনেও প্রধান চেহারা তিনিই। তার নেতৃত্বে হয় এনডিএ জিতবে, না হয় হারবে। যদি এনডিএ জেতে তাহলে হতে পারে তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন, অথবা তার পরিবর্তে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। আর যদি তিনি বা তার জোট যদি হেরে যায় তাহলে ইন্ডিয়া জোটের নেতারা জিততে পারেন। ইন্ডিয়া জোট জিতলে সেখানে হয়তো তেজস্বী যাদব বা অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। এরকম অবস্থাতে আপনারা যদি খেয়াল করে থাকেন নিশ্চয়ই যে নীতিশ কুমার হঠাৎ হঠাৎ অদ্ভুত অদ্ভুত সব আচরণ করছেন, যেটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কখনোই প্রত্যাশা করা যায় না। নীতিশ কুমারকে অনেকেই বলছেন যে তিনি অসুস্থ, কিন্তু নীতিশ কুমারও নিজেকে অসুস্থ মানতে রাজি না, তার ছেলেও মানতে রাজি না, এমনকি বিজেপির নেতারা পর্যন্ত নীতিশ কুমার যে অসুস্থ সেটা মেনে নিতে রাজি না। কিন্তু নীতিশ কুমার যে আচরণ করছেন সেটা কি সুস্থ মানুষের মতন? একটা মুখ্যমন্ত্রী কি এরকম আচরণ করতে পারেন? সম্প্রতি পাটনার মধ্যে একটা অনুষ্ঠানে নীতিশ কুমারকে আপনার ফুলে কি বলে গাছের চারা, ফুলের টব আর কি, গাছের টব একটা উপহার দেওয়া হয়েছিল। নীতিশ কুমার সেই ফুলের টবটা হাতে নিয়ে সেটাকে তিনি একজন আইএএস অফিসারের মাথার মধ্যে বসিয়ে দেন, মঞ্চের মধ্যে আইএএস অফিসারের মাথার মধ্যে সেটাকে বসিয়ে দেন। এবার আইএএস অফিসার কি করবেন? এত বড় মঞ্চের মধ্যে এত মানুষের সামনে চতুর্দিকে হাসাহাসি, হাসি ঠাট্টা ইত্যাদি শুরু হয়ে গেছে। তিনি ভদ্রভাবে সেই টবটাকে মাথায় করে নিয়ে গিয়ে আরেকজন অফিসারের হাতে দিয়ে দেন। এটা দেখার পরে এখন এই ভিডিওটাকে নিয়ে প্রচুর মিম তৈরি হচ্ছে, নানান কমেডি, ব্যঙ্গ, বিদ্রুপ ইত্যাদি তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলগুলো এটাকে কাজে লাগাবে, সামনে যেহেতু নির্বাচন, তো সুতরাং সেটাকে ব্যাপকভাবে তারা প্রচার করছে। এর আগে এই নীতিশ কুমারকে দেখা গেছে যে আরও অনেক অস্বাভাবিক আচরণ করতে। তিনি নাকি কখনো কোনো জেলার মধ্যে আপনার সফর করতে গিয়ে কোন জেলাতে এসেছেন সেই জেলার নাম বলতে পারছেন না। তার ক্যাবিনেটের মিটিংয়ে নাকি তিনি মন্ত্রীদের নাম ভুলে যাচ্ছেন, তার সঙ্গে থাকা অফিসারদের নাম পর্যন্ত তিনি ভুলে যাচ্ছেন, মনে করতে পারছেন না। এরকম আরও অনেক। নরেন্দ্র মোদীর সঙ্গে যখনই তাকে মঞ্চে দেখা গেছে অদ্ভুতভাবে তিনি প্রধানমন্ত্রীর পায়ে হাত দিতে যাচ্ছেন, যেটা কোনোদিন রাজনীতিতে এটা খুব একটা স্বাভাবিক চিত্র না। যে বড় পদের অধিকারী হলে তার পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করে তাকে সম্মান জানাতে হবে, এটা রাজনীতিতে এটা সঠিক রাস্তা না। হ্যাঁ, তাকে হাত জোর করে নমস্কার জানানো, এটা ভদ্রতা, ডেফিনেটলি এটা আমাদের দেশের সংস্কৃতিও। কিন্তু পায়ে হাত দিতে হবে এটা তো স্বাভাবিক ব্যাপার না। আর নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের মধ্যে বয়সের ডিফারেন্স অতি সামান্য, তারা দুজনেই সমবয়সী প্রায়। সেই অবস্থাতে নরেন্দ্র মোদীর পায়ে বারবার হাত দেওয়া এটা তো কোনো সুস্থ কোনো আচরণ বলে মনে হচ্ছে না। এটা অতীতে তো তিনি করতেন না। অতীতে যখন মোদীর সঙ্গে দেখা হতো তখন তো তিনি মোদীর পায়ে এরকম হাত দিতেন না। এখন কেন ঘন ঘন হাত দিচ্ছেন? তার মানে হলো তখন তিনি সুস্থ ছিলেন, এখন তিনি হয়তো সুস্থ নাই। এরপরে শোনা গেছে যে তিনি সম্প্রতি তার চেয়ে 4 বছরের ছোট আরেকজনের নাকি পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছেন। এরকম সব অস্বাভাবিক আচরণ নীতিশ কুমার করছেন। কখনো দেখা যাচ্ছে যে স্মরণ সভাতে গিয়ে বা শোক সভাতে গিয়ে তিনি সেখানে হাততালি দিচ্ছেন। কখনো দেখা যাচ্ছে জাতীয় সঙ্গীত বাজছে, তিনি হাত পা ছুটছেন, কারোর সঙ্গে কথা বলছেন। এগুলি এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কিন্তু শুধু বিহারের মধ্যে না, সারা দেশের মধ্যে এগুলো নিয়ে ব্যাপকভাবে তর্ক বিতর্ক শুরু হয়েছে। কিন্তু আমার অবাক লাগছে সবচেয়ে বেশি যে বিহারের মানুষ হাসি ঠাট্টা করছে, মিম বানাচ্ছে, কমেডি করছে, সব কিছু করছে। অনেকে প্রতিবাদ করছে, অনেকে পদত্যাগ দাবি করছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো পদত্যাগ দাবি করছে। অনেকে বলছে যে নীতিশ কুমারের আর মানসিক ভারসাম্য নেই,
তাকে এবার বিজেপি কবজা করার জন্য তাকে এরকম অবস্থায় রেখেছে ইত্যাদিতে অনেকে অনেক কথা বলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছে কোনো জবাব চাইছে না। গণতন্ত্রের জন্য এটাই সবচেয়ে বিপজ্জনক ব্যাপার বন্ধুরা। গণতন্ত্রে জনগণ যে সর্বশক্তির অধিকারী, জনগণ যে সবার ওপরে, সেটা জনগণকে প্রমাণ দিতে হয়। এ প্রমাণ দেওয়ার জন্যই জনগণ মাঝে মাঝে রাস্তায় নেমে আন্দোলন করে। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে হোক বা বিভিন্ন সময় বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের ব্যানারে হোক, জনগণ সরকারের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর চায়। এই উত্তর চাওয়ার অধিকার একমাত্র জনগণের আছে, কারণ জনগণ ওই সরকারটা বানিয়ে দিয়েছে। যারা মন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি এমএলএ হয়েছেন, তাদেরকে জনগণ বানিয়েছে। এখন জনগণের দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি অস্বাভাবিক আচরণ করে এবং রিপিটেডলি বারবার যদি অস্বাভাবিক আচরণ করে, তাহলে তো জনগণের মনের মধ্যে প্রশ্ন জাগার কথা, এবং সেই প্রশ্নগুলোর উত্তর তো তাদের কাছ থেকেই তার জনগণকে পেতে হবে যারা সরকারে রয়েছে। কিন্তু বিহারে কিন্তু এই চিত্রটা দেখা যাচ্ছে না। এটা যদি পশ্চিমবঙ্গে হতো, তাহলে ডেফিনেটলি দেখা যেত বহু মানুষ, বুদ্ধিজীবীরা, সমাজের আপনার শিক্ষিত লোকরা, লেখকরা, শিল্পীরা গান, কবিতা টবিতা করে রাস্তায় নেমে গিয়ে আপনার সরকারকে ব্যতিব্যস্ত করে দিত। এটা কিন্তু বিহারে দেখা যাচ্ছে না। তার মানে কি, বিহারে সচেতনতার স্তরটা জনগণের দিক থেকে আর কি, সেইটা কি অন্য অনেক রাজ্যের তুলনায় অনেক কম? না হলে তো এটা কিভাবে রাজ্যের মানুষ মেনে নিচ্ছে? এখন মুখ্যমন্ত্রী যদি এরকম অস্বাভাবিক আচরণ করেন এবং মানুষ সেটা দেখছেন, মানুষ তাড়িয়ে উপভোগও করছেন, তাহলে মুখ্যমন্ত্রী যখন কোনো গভীর কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেই সময়ে যদি তার কি করণীয় কর্তব্য সেটা ভুলে গিয়ে যদি তিনি তা করে বসেন যা তার কর্তব্যের মধ্যে পড়ে না, বা যা তার অধিকারের মধ্যে পড়ে না, বা যা তার করা উচিত না, সেটাই যদি তিনি করে বসেন, তাহলে অবস্থা কি হতে পারে একবার ভেবেছেন? এবং কে জানে যে মুখ্যমন্ত্রী যে সমস্ত ফাইলে সই করছেন সেগুলো ঠিকভাবে করছেন কিনা, এগুলো তো আর জনগণের দেখার কোনো সুযোগ নেই। সেটা অফিসাররা বলতে পারবেন, আর অন্য মন্ত্রীরা হয়তো কেউ বলতেও পারেন, নাও বলতে পারেন, কারণ সব মন্ত্রীদের তো আর অতটুকু অ্যাক্সেস থাকে না মুখ্যমন্ত্রীর অফিস পর্যন্ত, অতটা বেশি গুরুত্ব থাকে না মুখ্যমন্ত্রীর কাছে। সুতরাং আর আগামী দিনে যদি সরকার পরিবর্তন হয়, তখন যারা সরকারে আসবেন বা তখন তিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি হয়তো পুরনো ফাইল টাইল ঘাটাঘাটি করে হয়তো তখন তিনি বলতে পারবেন, বা কোনো দিন যদি তদন্ত হয় তাহলে হয়তো ধরা পড়তে পারে। না হলে রাজ্যের মানুষের এবং সারা দেশের মানুষ এটা দেখছে, বুঝতে পারছে যে একটা মানুষ এরকম আচরণ করছে, এবং তিনি মুখ্যমন্ত্রী, খেয়াল রাখতে হবে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলে একটি সরকার গঠিত হয়, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে সেই সরকার পড়ে যায়। কত বড় ব্যাপার! মুখ্যমন্ত্রী যাকে চাইবেন তাকে মন্ত্রী বানাতে পারবেন, অবশ্যই মন্ত্রী হওয়ার যে ন্যূনতম যোগ্যতা সেটা থাকতে হবে। এখন যাকে মুখ্যমন্ত্রী মন্ত্রী বানাবেন তিনি এমএলএ হতে হবেন এমন কোনো বাধ্যবাধকতা নাই, তিনি এমএলএ না হলেও চলবে, মুখ্যমন্ত্রী যাকে পছন্দ করবেন তাকে মন্ত্রী বানাতে পারবেন। আবার মুখ্যমন্ত্রী যখনই মনে করবেন এই ব্যক্তির আর মন্ত্রী থাকা দরকার নাই, তখনই তিনি রাজ্যপালকে সুপারিশ করলে পরে রাজ্যপাল তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দিতে পারে। এই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার এই রকম উল্টোপাল্টা কাজ করছে, আইএএস অফিসারের মাথার মধ্যে ফুলের টব বসিয়ে দিচ্ছেন, তিনি শোকসভার মধ্যে বা কারো স্মৃতিচারণ করতে গিয়ে সেখানে হাততালি দিচ্ছেন, জাতীয় সঙ্গীত বাজছে আর তিনি অদ্ভুত সব আচরণ করছেন। এটা কি স্বাভাবিক ব্যাপার? এগুলি কি গভীরভাবে চিন্তা করার মতো বিষয় না? রিয়েল লাইফ স্টোরিতে এরকম কোনো না কোনো রিয়েল ঘটনা যেগুলো ঘটছে বলে দেখা যাচ্ছে, বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে, বিভিন্ন রিপোর্টে ভেসে আসছে, সেগুলো তুলে ধরে সেগুলো নিয়ে যাতে সবাই চিন্তা ভাবনা করে, তার জন্য সেগুলো নিয়ে বিশেষভাবে আলোকপাত করা হবে এখন থেকে নিয়মিতভাবেই। আপনাদের এই বিষয়টা যদি নজরে পড়ে থাকে তাহলে অবশ্যই মতামত আপনারা জানাবেন। আর এতে গণতন্ত্রের জন্য এটা কি আসলেই চিন্তার বিষয় না? ঠিক আছে, মুখ্যমন্ত্রী এরকম হলে কি আসে যায় আমাদের, এরকম হলেও আপনাদের জানাবেন, যাই মনে হয় সেটাই জানাবেন। আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি না করে থাকেন চ্যানেলটাকে কিন্তু শেয়ার করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, কারণ রিয়েল লাইফ স্টোরি এই চ্যানেলটা আমি দেখছি যে আপনাদের ক্রমাগতভাবে আপনাদের পছন্দের চ্যানেলে পরিণত হয়ে যাচ্ছে। তার কারণে চ্যানেলটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার বন্ধুদের, সববার আপনাদের।
ভালো থাকবেন সবাই, নমস্কার।